আমি হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শুনেছিলাম। মাননীয় স্পিকার, এই সংসদে অনেক ঋণ খেলাপি রয়েছে, তাদের সাথে এই সংসদ শেয়ার করতে আমাদের লজ্জা হয়। আমি দেখতে চাই যে আগামী অধিবেশনে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম কিংবা হান্নান মাসুদ বলে কিনা, মাননীয় স্পিকার, এই সংসদে অনেক লম্পট রয়েছে, মুক্তিযোদ্ধা নামদারি, ওই লম্পটদের নিয়ে এইখানে সংসদ শেয়ার করতে আমাদের লজ্জা লাগে। দেখি আমাদের নতুন বন্দোবস্তের বন্ধুরা এই রাজনীতি করে নাকি আসলে নতুন ভণ্ডবস্তের রাজনীতি করে, সেটা আমরা দেখার জন্য অপেক্ষায় থাকি। আসলে কি ৭২ সংবিধান এতই খারাপ? আমি সেটা মনে করি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যে মন্ত্রী পরিষদ গঠন করেছেন, তারা তো সবাই মোটামুটি ভালো ফাংশন করছে, এবং তিনি যে বিনয়ের সংস্কৃতি বাংলাদেশে চালু করেছেন, নিজে আন্তরিক এবং অনেক ছোট বিষয়গুলো তিনি ভালো ফাংশন করছে আপনি বলছেন। আমি সবাই যে একযোগে ভালো ফাংশন করবে এরকম না। ১০ জন মানুষের ভিতরে ২ জন মানে স্বাভাবিকভাবে একটু কম ফাংশন করতে পারে, ৮ জন ভালো করতেছে, অধিকাংশ মন্ত্রীরাই তো ভালো করতেছে। অর্থাৎ অধিকাংশ মন্ত্রীদের বিরুদ্ধেই মানে আপনি কোনো অভিযোগ উত্থাপন করতে পারবেন না। ওই সময় তো আপনারা সরকার গঠন করেছিলেন, আপনারা যেভাবে প্রধান বিচারপতিকে সরিয়ে দিতে ভূমিকা রেখেছিলেন, ওই সময় কি আপনারা বলেছিলেন আমরা রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে চাই? কোনো আন্দোলন করেছিলেন? কোথাও বলেছিলেন? নেভার। আপনারা করেননি। আপনারা একটা সময়ে গিয়ে আপনারা বলেছেন যে এখন আমরা রাষ্ট্রপতিকে চাই না, কিন্তু আপনারা কার কারণে হলো না জানো? কার কারণে হলো না? এই যে দাবি তো জানানো হলো ছাত্রদের পক্ষ থেকে, পরে এটা আপনাদের কারণে হয়নি, কারণ আপনারা আগেই তাকে সমর্থন দিয়েছিলেন, তার হাতে শপথ নিয়েছিলেন। আমি শেষ করি। সুতরাং আপনারা যার বৈধতা দিয়েছেন, এমন একটা সময়ে গিয়ে তাকে সরিয়ে দিতে চাচ্ছিলেন, ওই সময় তাকে সরিয়ে দিলে হয়তো একটা ক্রাইসিস সৃষ্টি হতে পারতো। আমি আগেই ক্লিয়ার করেছি যে একজন জামাতি রাষ্ট্রপতি হয়ে যেতে পারতো, তাই না? সুতরাং বিএনপি তো ওই ঝুঁকিটা নিবে না, যেহেতু এই রাষ্ট্রপতি শেখ হাসিনা। তার মানে বিএনপি যে কারণে বাধ্য হয়ে জুলাই সনদ মেনে নিয়েছে, সেই কারণেই রাষ্ট্রপতিকে মেনে নিয়েছে। বাধ্য হয়ে জুলাই সনদ মেনে নেওয়ার প্রসঙ্গ তিনি যেটি বলেছেন তার বক্তব্যের অনেক ব্যাখ্যা আছে, তিনি পরবর্তীতে ক্লিয়ার করেছেন। দেখেন, জুলাই জাতীয় সনদে সেখানে নোট অফ ডিসেন্ট ছিল না। প্রথম আলো পত্রিকার যদি আজকের নিউজটা আপনি দেখেন, সেখানে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি কিন্তু আমরা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি, আজকে তিনি সেইটার উদাহরণ টেনে বলেছেন যে জুলাই জাতীয় সনদ তো আমরা সবাই মিলে স্বাক্ষর করেছি, কিন্তু কেন মানা হচ্ছে না? কিন্তু উনি ভুলে গিয়েছেন যে আমরা কোন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি, যেটাতে নোট অফ ডিসেন্ট রয়েছে। তার মানে কি? তার মানে জামাত ইসলাম জুলাই জাতীয় সনদ নিয়ে যে বিতর্ক করছে, এটা খামাখা, এটা কোনো যৌক্তিকতা নাই। এই মুহূর্তে জামাত এবং এনসিপির কোনো রাজনীতি নাই। সুতরাং সেটেলড ইস্যুগুলো সামনে এনে তারা এখন রাজনীতি করার চেষ্টা করছে। আর যদি গণভোটের কথা বলেন, গণভোট নিয়ে আলাদা করে কথা আমি একবারে শেষ করে দিই, এক ইস্যু আর বারবার যাব না। তো গণভোট নিয়ে আসলে বিএনপি কোনো প্রতারণা করে নাই। গণভোট নিয়ে বরং অন্তর্বর্তীকালীন সরকারি বিএনপির সাথে, জনগণের সাথে, যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদের সাথে প্রতারণা করেছে। 4টা প্রশ্ন 1টা উত্তর। নিশ্চয়ই খেয়াল থাকবে যে বিএনপির মহাসচিব সেই সময় প্রতিবাদ জানিয়েছিল। তিনি স্পষ্ট করেছিলেন যে আমরা যে বিষয়ে সম্মত হয়েছি, ক্ষমতায় গেলে আমরা সেই সংস্কারগুলো করব, আর যেখানে ভিন্নমত আছে এই ভিন্নমতগুলো আপনারা নির্বাচনের ইশতেহারে দেন। এমনকি এই যে এইটার আসলে প্রাসঙ্গিকতা এটা সৃষ্টি করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমরা ওয়েবসাইটে সব দিয়ে দেবো, কোন দল কতটুকু সংস্কার চাই, কতটুকু সংস্কার চায় না। তার মানে কি? ভিন্নমত দেওয়ার জন্য ডক্টর মোদি নিজেই উৎসাহ দিয়েছে। ঠিক এই মুহূর্তে আমার হিসাবে আগামী 4-5 বছর এই মানে বিএনপির কোনো ক্রাইসিস হওয়ার কোনো সুযোগ নাই, এটা আমার একটা ধারণা নাগরিক হিসেবে। কারণ ওই মুহূর্তে যাহাই কিছুই হোক না কেন, কারণ বাংলাদেশের মানুষ একটা দল যখন 2/3 নিয়ে ভোট নিয়ে একটা সংসদে যায়, এবং সেক্ষেত্রে ওই অর্থে যাদের অভিজ্ঞতা আছে, যাদের ক্ষমতা আছে, তারা এখানে মাঠে নাই। তো সেই জায়গাটা থেকে আসলে ক্রাইসিসটা তৈরি করা, ওই ধরনের কিছু করা, এই অবস্থায় এই টেনিওরেতে বিএনপি আছে বলে আমি মনে করি না। কিন্তু বিএনপির হাতে একটা সুযোগ আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে টু সেট সাম এক্সাম্পলস। সে অলরেডি 2-1টা ট্রেন মিস করেছে, কিন্তু সেই এক্সাম্পলটা সে চাইলে কিন্তু ওটা বলতে পারে যে আমরা কিন্তু এরকম কি হতে পারে যে প্রফেসর ইউনূসের মতো কেউ একজন বা প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হয়ে যাচ্ছেন। এটা যদি হয়, যেমন মনে করেন আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী, অনেস্টলি স্পিকিং আমরা কিন্তু কেউ এক্সপেক্ট করিনি ওনাকে, ওই জায়গায় আমরা কেউ ভাবিনি, টেকনোক্রেট ওনার আসারটা ভাবিনি, হয়েছেন। তারপর উনি নির্বাচিত হয়েছেন। একখানা মার্কিন বাণিজ্য চুক্তি আমাদের সকলের মাথার উপরে ঘুরপাক খাচ্ছে, আমাদের তরুণ নেতারা সেটার সাথে যে
সুন্দর মতো মার্কিনীদের সামনে যে এক প্রকার নালিশি নিয়ে ব্যবস্থা নিয়ে বসে গেছে, যেটা আমার জন্য খুবই দুঃখজনক। হ্যাঁ, খুবই দুঃখজনক। ঠিক আছে, আমি ঠিক বুঝতেই পারিনি এটা কেমনে হচ্ছে। বিএনপি গভর্নমেন্টের মার্কিন চুক্তি নিয়ে কোনো আলাপ নাই, তাদেরকে কিছু বললে তারা বলবে যে এটা তো আমরা কিছু করি নাই, আগেই করে গেছে। তো এই ব্যাপারটা না, ধরেন নাগরিক হিসেবে আমার কাছে একদম ভালো লাগার বিষয় না। যে দল তার দলের প্রতিষ্ঠাতা মহাসচিবকে শুধুমাত্র একটা বিবৃতিতে বিশেষ একটা শব্দ লেখে নাই বলে তাকে চাপ দিয়ে প্রায় ভর্ৎসনা করে আপনার অপমান করে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করেছে এবং শেষ পর্যন্ত তিনি দল ছেড়েছেন। তো এখন ধরেন আমি ধরে নিলাম বিএনপির খুব বর্ষিয়ান কাউকেই দেওয়া হলো। বিএনপি তো এরকম আছেন, তো স্থায়ী কমিটিতে আছেন যারা খুবই বর্ষিয়ান এবং ঝানু রাজনীতিবিদ। তিনি যখন ওই চেয়ারে বসবেন, যেমন আমরা মাননীয় স্পিকারকে দেখতে পাচ্ছি, তিনি দলের মানুষ, স্থায়ী কমিটির লোক, কিন্তু যখন তিনি ওই চেয়ারে বসেছেন একেবারে চেয়ারের না, আমি বলছি একেবারে চেয়ারের যা ডিমান্ড সেটাই তিনি করছেন, নিউট্রাল থাকছেন, প্রফেশনাল থাকছেন, এটা আমরা দেখতে পাচ্ছি না। এরকম যদি কেউ রাষ্ট্রপতিতে করতে থাকে তখন বিএনপি না চাইলে কি তিনি করতে পারবেন কি না, বা এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আর কি। কারণ পরে আবার তো তার কাছে 2/3 আছে, সে তো চাইলে আবার পদত্যাগও করাতে পারবে চাপ দিয়ে, যেরকম স্বাস্থ্যগত কারণ তো লিখেই দেওয়া আছে, অসুস্থতা কিংবা স্বাস্থ্যগত কারণে কিংবা মানসিক বৈকল্য ইত্যাদি কারণ দেখিয়ে যে কোনো সময় তাকে সাংবিধানিক পদ্ধতিতেই তার বিদায় ঘটানো সম্ভব। ফলে রাষ্ট্রপতির এই যেহেতু দলের কাছেই পুরো যে ক্ষমতাটা রয়ে গেছে, ফলে আপনি যাকেই রাষ্ট্রপতি দেন তিনি আসলে কতটুকু দলের বাইরে এসে কিংবা ইম্পার্শিয়ালি মানে হেড অফ দ্য গভর্নমেন্ট এই হিসেবে কাজ করতে পারবেন বা হেড অফ দ্য স্টেট হিসেবে কাজ করতে পারবেন, এটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু যেটা জুলাই সনদে যে পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে, একটা ব্যালেন্সের কথা বলা হয়েছে, সম্ভবত বিএনপির 31 দফা তো এরকম আপনার আছে, মানে প্লেজ আছে যে তারা একটা ভারসাম্য করতে চায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে। সেটা যদি তারা সত্যিই করে তাহলে রাষ্ট্রপতি কিছু পরিমাণ কর্তৃত্ব থাকবে তার হাতে এবং তিনি তখন তার মতো করে কাজ করতে পারবেন। বিএনপি যে 31 দফা দিয়েছিল, সেই 31 দফার প্রথম দফা, যেটা গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে সরকার গঠিত হলো, সেই সরকার সেখানে দীর্ঘ 9 মাস ধরে আলোচনা করেছে। যে আলোচনাগুলো যদি স্বাভাবিক কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হতো, তাহলে বিএনপি সরকার কিন্তু ওইটা করতে পারতো। এবং দেখেন, আমরা 9 মাসের আলোচনায় মোটামুটি সবগুলো দল একদম শতভাগ ঐক্যমতে আসতে পারি নাই। তার মানে এইখান থেকে মোটামুটি আমরা সবাই ক্লিয়ার যে আদৌ আসলে শতভাগ ঐক্যমতে আসা সম্ভবপর নয়। কারণ যেখানে এনসিপির আদর্শ হলো নতুন বন্দোবস্ত, জামাত ইসলামের আদর্শ হলো শরিয়া আইন, আর বিএনপি একটি মধ্যপন্থী দল যাদের আদর্শ জাতীয়তাবাদের রাজনীতি, তাই না? তো সেই জায়গায় আসলে কোনোভাবেই ঐক্যমতে আসা সম্ভবপর নয়। এনসিপি এখন নতুন নতুন অনেক কথা বলতেছে, আবার জামাত ইসলাম আবার মাঝে মধ্যে শরিয়া আইন থেকে বের হয়ে যেতেছে, এক পা ঢুকতেছে এক পা বের করতেছে। তো নানান একটা নতুন ভণ্ডবস্থার মধ্যে আমরা আসি বলা চলে। তো সে জায়গায় আমার কাছে মনে হয় যে সব মিলিয়ে আসলে ওই সংবিধান সংস্কার পরিষদের আলোচনাটা হয়ে গেছে। এখন রাষ্ট্র পুনর্গঠনের সময় দেখেন, আপনি যদি ওই 1 নম্বর দফাটা বিশ্লেষণ করেন, সেখানে কিন্তু বলা আছে আমরা সংবিধান সংশোধন করব ওই কমিশন গঠন করার মধ্য দিয়ে। তার মানে কি, মূল বিষয়টা হলো সংশোধন করা। আচ্ছা, 72-এর সংবিধান শেষ করি প্লিজ। 72-এর সংবিধান নিয়ে আপনি বলেছেন যে আমরা কোথাও বলি নাই যে এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, যেটা জামাতের আমি সংসদে বলেছে। তার মানে 72-এর সংবিধানে আমি ধরলাম সেই সংবিধানে যতটুকু আপনার ভাল লাগে না বা হাসিনা যতটুকু সংশোধন করেছে ফেলিয়ে দেন, আলোচনার ভিত্তিতে, প্রবলেম তো নাই। কিন্তু আপনি বলছেন এই মুহূর্তে, আপনি মূলত বলছেন যে সংস্কার পরিষদ গঠন, কিন্তু আপনার বক্তব্যের মধ্যে আপনি বলছেন নতুন সংবিধান, যেটা অনেকের বক্তব্যের মধ্য দিয়েই বোঝা গেছে। এখন বিএনপি তো যেখানে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আচ্ছা যে প্রক্রিয়ার মধ্য দিয়েই 72-এর সংবিধান হোক না কেন, এই সংবিধান মেনেই বিএনপি ক্ষমতায় ছিল, এই সংবিধান মেনেই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাই না? জামাত ইসলাম বিএনপির ক্ষমতার পার্ট ছিল, তার মানে ওই সংবিধানটা এস্টাবলিশ হয়ে গেছে। আপনি যে সংবিধান মেনে ক্ষমতায় ছিলেন সেই সংবিধান তো আপনি ফেলে দিতে পারেন না। ওই সংবিধানে শেখ হাসিনা 16 বছরে যতটুকু, কিন্তু সংশোধন করতে পারেন, হ্যাঁ সংশোধন করতে পারেন, যতটুকু শেখ হাসিনা বিতর্কিত করেছে, বা 72-এর সংবিধানও আপনার পরিবর্তন দরকার, আপনি এখন সংশোধন করেন। কিন্তু আপনি এখন নতুন সংবিধান চাচ্ছেন, তো বিএনপি তো নতুন সংবিধান চায় না। আমি হাসনাত আবদুল্লাহর বক্তব্য শুনেছিলাম, মাননীয় স্পিকার, এই সংসদে অনেক ঋণ খেলাপি রয়েছে, তাদের সাথে এই সংসদ শেয়ার করতে আমাদের লজ্জা হয়। আমি দেখতে চাই যে আগামী অধিবেশনে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম
কিংবা হান্নান মাসুদ বলে কিনা মাননীয় স্পিকার এই সংসদে অনেক লম্পট রয়েছে মুক্তিযোদ্ধা নামদারি যারা নাকি জামাতের মানে যে একজন দুইজন মুক্তিযোদ্ধা আছে তাদের একজন, ওই লম্পটদের নিয়ে এইখানে সংসদ শেয়ার করতে আমাদের লজ্জা লাগে। দেখি আমাদের নতুন বন্দোবস্তের বন্ধুরা এই রাজনীতি করে নাকি আসলে নতুন ভণ্ডবস্তের রাজনীতি করে, সেটা আমরা দেখার জন্য অপেক্ষায় থাকি। সংবিধান সংস্কারের জায়গায় সংশোধন হলে কি সমস্যা? রাশেদ তো সেদিন বিএনপিতে যোগ দিল, রাশেদের ইতিহাসটা জানার কথা না, বা এটা বোঝাটাও তার জন্য হয়তো কঠিন। বিএনপি পরিষ্কারভাবে সংবিধান সংস্কারের কথা বলেছে তাদের 1 নম্বর দফায়, উনি হয়তো খেয়াল করেন নাই। সংবিধান সংশোধন এবং অন্যান্য সাংবিধানিক সংস্কার কথাটা এভাবে আছে, এবং জিনিসটার নাম কি, টাইটেল কি, সংবিধান সংস্কার কমিশন। এখন আপনি যদি সংবিধান সংস্কার কমিশন পরিষদটা এখন হলো, কিন্তু তারা চেয়েছেন সংবিধান সংস্কার কমিশন, মোটামুটি কাছাকাছি একই। কারণ আপনি সংবিধান সংস্কার কমিশন হোক আর সংবিধান সংস্কার পরিষদ, যেটা আর কথা গণভোটের মধ্যে আসলো, এটা কিন্তু আমাদের সংবিধানের ভেতরে এটার স্কোপ নাই, ফলে আপনাকে কিছুটা সংবিধানের বাইরে আসতেই হতো। তারা যদি সংবিধান সংস্কার কমিশনও করতে চায়, এখন দেখেন উনি বলে গেলেন যে সংবিধান সংস্কার কমিশন থেকে অন্তর্বর্তী সরকার করে গেছে, তো অন্তর্বর্তী সরকার করে গেছে, তাহলে আপনি সেটা বাস্তবায়ন করেন। আপনি সেগুলো বাস্তবায়ন করছেন, আপনি আবার সংশোধনী করে আবার সংশোধনী কমিটির মধ্যে 12-13 জনকে ঢুকাচ্ছেন যারা ইতিপূর্বে জাতীয় ঐক্যমত্য কমিশনে বসেছে, সেখানে আলাপ করেছে, মতামত দিয়েছে, এখন আপনি আবার তাদেরকে নতুন করে ওখানে ঢুকাচ্ছেন, মানে জিনিসটা শূন্য থেকে শুরু হচ্ছে। সংস্কার এবং সংশোধনী শুধু শব্দের পার্থক্য না, এটা হিউজ পার্থক্য আছে। আমি বিএনপির ইতিহাস থেকে এটা দেখানো সম্ভব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো তখন তিনি কোনো পার্লামেন্টারি সিস্টেম মানে পদ্ধতিতে ক্ষমতায় আসেন নাই, পরে পার্লামেন্ট তিনি বসেছেন। ওকে, তাহলে তিনি এসে কি করেছেন, মার্শাল লয়ের মধ্যে দিয়ে সংবিধান পরিবর্তন করেছেন এবং সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন করেছেন, মূলনীতি পরিবর্তন করে ফেলেছেন। মূলনীতি পরিবর্তন করলে একটা সংবিধানের আর কি থাকে, এবং আরও এমন বিষয় তিনি ঢুকিয়েছেন যেগুলো ওই সংবিধানের বেসিক স্ট্রাকচার পারমিট করে না, কিন্তু তিনি এটা করেছেন। করার পরে তিনি কি হলো যে ওই 79 সালের ইলেকশন হলো, সেই ইলেকশনের মধ্যে সেটাকে বৈধতা দিলেন কোন প্রক্রিয়ায়, সংবিধান সংশোধনী প্রক্রিয়ায়, 5ম সংশোধনী, মানে 4র্থ সংশোধনী ছিল, তারপরে তিনি আরেকটা সংশোধনী হিসেবে যুক্ত করলেন। তার রেজাল্ট কি, রেজাল্ট হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাতিল করে দিয়েছে। এটাই হলো সংশোধনী সমস্যা, যে যদি আপনি সংবিধান মানে পার্লামেন্টের ভিতরে সংবিধান আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু সেটা পারবেন ওই সংবিধান যতটুকু অ্যালাউ করে, ওই সংবিধানের মৌলিক কাঠামো কিংবা মৌলিক ক্যারেক্টার আপনি কিন্তু ওর ভিতরে পরিবর্তন করতে পারবেন না। কিন্তু যে পরিবর্তন, যে রেকমেন্ডেশনগুলো জুলাই সনদে এসছে, সেগুলো হচ্ছে এই কাঠামোর পরিবর্তন কিংবা মৌলিক ক্যারেক্টারের পরিবর্তন। এটার জন্য আলাদা একটা ফোরাম দরকার, যেটা জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা, সেখানেও বিএনপির 2/3 থাকতো, কিন্তু তারা কেন এই গো ধরে আছে? তুষারদের যে অবস্থানটা, এই অবস্থানটা এটা হতে পারে ওই যে আমরা পড়েছিলাম না যে ঘরে পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এই ব্যাপারটা কিন্তু সেরকম হওয়ার একটা মানে আমার মনে হয় এই রিয়াকশনটা কিন্তু ওই জায়গাটাতে যে রেফারেন্সটা তুষার দিছিল যে জিয়াউর রহমানের। দেখেন একটা জিনিস কি, আমার দেশটা এখন আর 2026-এ, তো এখন তো আমি এখন ওই 1980-র দশকে নাই, তো ওই তৎকালীন সময় এখন ইভেন আপনার তুষারদেরই একটা অর্জন, যেটা আসলে তুষাররা হয়তো ওই মানে ওই সিঁদুরে মেঘের ভয় করছেন, তাদেরই কিন্তু একটা অর্জন যে জনগণের জন আকাঙ্ক্ষাকে আপনার যদি কেউ পর্যালোচনায় না রাখে, তাহলে কিভাবে সেটা ধূলিসাৎ হতে সময় লাগে না। তো এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা যার মানে প্রেক্ষাপটে বসে ঠিক এই মুহূর্তে কি এইরকম কোনো সম্ভাবনা তৈরি হওয়ার সুযোগ আছে কিনা, এটা কিন্তু তারাই কিন্তু তাদের যে অর্জন, সেই অর্জনেরটাকে কিন্তু আসলে তারা জাস্টিফাই করছে কিনা আমি ঠিক জানি না। আমার কাছে আসলেই মনে হয়, দেখেন সংবিধান পরিবর্তন সংশোধনের থেকে ইম্পর্টেন্ট সংবিধানে যা থাকে, আসলে কি 72 সংবিধান এতই খারাপ, আমি সেটা মনে করি না। সেটি কি কোনোভাবে বাস্তবায়িত হয়? প্রবলেমটা তো আমাদের ওই জায়গাটা।